ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে একটি নতুন পোর্শন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হলো অষ্টকের ব্যতিক্রমের ব্যাখ্যা। এই যে অষ্টকের ব্যতিক্রমের ব্যাখ্যাটা আমরা আলোচনা করব, তার আগে একটু বলে নিই, আগের ভিডিওয়ে তোমরা অবশ্যই অষ্টকের সংকোচন বা প্রসারণ হয় দেখেছো, কিন্তু কেন হয় এই ব্যাপারে কোনো স্পষ্ট ধারণা তোমাদের ছিল না, তোমাদেরকে বলা হয়নি। আজকে আমরা সেই সন্ধিক্ষণ যেখানে ওই পোর্শনটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আলোচনা করার পূর্বে আমাদের দুটো থিওরি সম্পর্কে জানতে হবে। এক নম্বর থিওরি কি? সিজুইকের সর্বাধিক সমযোজ্যতার তত্ত্ব। এর সম্পর্কে একটা ধারণা আমাদের স্পষ্ট করতে হবে। কি একটা মৌল তার ম্যাক্সিমাম সর্বোচ্চ সমযোজ্যতা কত হয় এটা জানা যায় মৌলটি পিরিয়ডিক টেবিলে কোন পর্যায়ে রয়েছে তার উপরে। প্রথমত চলে যাই, যদি দেখা যায় মৌলটি পিরিয়ডিক টেবিলে ভিন্ন ভিন্ন পর্যায়ে অবস্থান করে, তাহলে তার সর্বোচ্চ সমযোজ্যতা কিন্তু ভিন্ন হবে। যদি মৌলটি ফার্স্ট পিরিয়ড প্রথম পর্যায়ে যায়, সেখানে থাকে কি হাইড্রোজেন, তার সর্বোচ্চ সমযোজ্যতা হবে 2। এ তো গেল প্রথম পর্যায়ে। যদি যায় সেকেন্ড পিরিয়ড, সেক্ষেত্রে কোন কোন মৌলের কথা আসবে? লিথিয়াম থেকে ফ্লোরিন পর্যন্ত এদের সর্বোচ্চ সমযোজ্যতা 4। থার্ড পিরিয়ড, এই থার্ড এবং ফোর্থ দুটো কিন্তু একই। এক্ষেত্রে যে মৌলগুলো অবস্থান করে কারা? স্টার্ট হয় সোডিয়াম, এখানে স্টার্ট হয় পটাশিয়াম, সোডিয়াম থেকে শুরু করে ক্লোরিন, পটাশিয়াম থেকে শুরু করে ব্রোমিন, এদের সর্বোচ্চ সমযোজ্যতা হবে 6। ফিফথ পিরিয়ড অ্যান্ড আদার্স, এদের সর্বোচ্চ সমযোজ্যতা হবে 8। ভ্যারাইটিস মৌল রয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম দিয়ে স্টার্ট হবে। এভাবেই আমরা সর্বোচ্চ সমযোজ্যতার কথা বা ম্যাক্সিমাম কোভ্যালেন্সি একটা মৌলের কত হবে আমরা জানতে পারি মৌলটি পর্যায় সারণীতে কোথায় অবস্থান আছে, অর্থাৎ কোন পর্যায়ে তার উপরে। এক্সাম্পল হিসেবে আমরা যদি PCl5SF6 নেই, আমরা জানি PCl5-এ 5টি বন্ড ছিল। যখন লুইস ডট স্ট্রাকচার করেছিলাম দেখেছি SF6-এর 6টা। ম্যাক্সিমাম যোজ্যতা এখানে ফসফরাস বা সালফার যেহেতু তৃতীয় পর্যায়ের মৌল, তাই এদের 6 হতে পারে। এখানে রয়েছে 5, এখানে 6, তাই সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তাই আধুনিক ইলেকট্রনীয় মতবাদ সিজুইকের এই মতবাদকে সমর্থন করে। এ তো গেল সিজুইকের ম্যাক্সিমাম কোভ্যালেন্সি ধারণা। এবার আমরা আরেকটা যাব, সুগডেনের 1 ইলেকট্রনের ধারণা। 1 ইলেকট্রন বলতে সিঙ্গেল ইলেকট্রনের ধারণা। বিজ্ঞানী সুগডেন বললেন যে যখন কোনো বন্ড তৈরি হয়, সবসময় দুটো ইলেকট্রন মিলেই যে একটা বন্ড হবে এমন কোনো নয়। এমন এমন সিচুয়েশন আছে যেখানে একটা ইলেকট্রন দিয়ে দুজনে ব্যবহার করে বন্ড তৈরি হতে পারে। নাম দিলেন সিঙ্গেল ইলেকট্রন বন্ডিং। একটু পরিষ্কার করে বললে, আমরা উদাহরণ দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি, আমরা PCl5 নিলাম। এখানে PCl5-এর ক্ষেত্রে 5টা বন্ডের কথা আমরা আগের দিন বলেছি।
10টা রয়েছে মোট কেন্দ্রীয় পরমাণুতে, অষ্টকের প্রসারণ হয়। বিজ্ঞানী সুগডেন এসে বললেন এই যে 10টা ফসফরাসের কেন্দ্রীয় পরমাণুতে ইলেকট্রন, আসলে 10টা নয় 8টা। তখন সবাই বললেন কি করে 8 হলো স্যার? তিনি বললেন এই 5টার মধ্যে যে কোনো দুটো বন্ড হলো সিঙ্গেল ইলেকট্রন বন্ড। অর্থাৎ অসমযোজীর বেলায় যেমন এক জোড়া ইলেকট্রন দিয়েছিল একটা পরমাণু আরেকটা পরমাণুকে, ব্যবহার করেছে দুজনে সমানভাবে, সুগডেনের ধারণা থেকে প্রথম পাওয়া যায় সিঙ্গেল ইলেকট্রনের কনসেপ্ট। সুগডেন বললেন একটা ইলেকট্রনই দেবে কেন্দ্রীয় পরমাণু, কিন্তু ব্যবহার করবে দুজনে সমানভাবে। তাহলে কিভাবে হচ্ছে? বললেন এটা 2, এর একটা মিলে, এখানে 2 4, এখানে 2 6, এটা 1, এটা 1, এই নিয়ে 8। সবাই বললেন ও আপনি 8 মেলানোর জন্য বলছেন, দুটা সিঙ্গেল বন্ডের কথা বলছেন, এর কি প্রুফ আছে? প্রুফ তো চাই। সেদিন বিজ্ঞানী সুগডেন বললেন PCl5 কে যদি হিট করা হয় পাওয়া যায় PCl3 Cl2। বললেন দুটো ক্লোরিন বেরোলো, কোন দুটো ক্লোরিন? এই দুটো ক্লোরিনই বেরিয়ে চলে গেল, কারণ ওরা সিঙ্গেল ইলেকট্রন দিয়ে বন্ডটি তৈরি, তাই দুর্বল, তাই তারা ভেঙে বেরিয়ে গেল। বাকি 3টে যেটা ফসফরাসের সঙ্গে ছিল তারা রয়ে গেল। সত্যি সত্যি প্রুভড হয়ে গেল। সবাই অবাক হলেন। বাস্তবে কিন্তু তাই হয়। PCl5 কে হিট করলে PCl3 আর Cl2 পাওয়া যায়। সেদিন সবাই অবাক হয়ে গেলেন। সত্যি তো তাহলে সিঙ্গেল বন্ডের ধারণা কি সত্য? সবাই বললেন আপনি আরো এক্সাম্পল দিয়ে দেখান। নিলেন SF6। SF6 এর ক্ষেত্রে কি দিলেন? ছটা বন্ড ছিল। তিনি বললেন এখানকার মধ্যে 4টি বন্ড হলো হাফ বন্ড, অর্থাৎ অসমযোজীর বেলায় আমরা এটা ব্যবহার করেছি, আর সিঙ্গেল ইলেকট্রনের বেলায় আমরা এটা ব্যবহার করব। ব্যাস, তাহলে এখান থেকে হিসেব করে নি 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল অষ্টক। বললেন হাফ যে বন্ডগুলো, অর্থাৎ একটা করে ইলেকট্রন দিয়ে যে বন্ডগুলো রয়েছে, সেখানে এই যৌগের মধ্যে 4টি সিঙ্গেল ইলেকট্রন বন্ড রয়েছে। সবাই বললেন যে প্রুফড। উনি হিট করলেন, করে দেখলেন পাওয়া গেল SF2 প্লাস দুখানা ফ্লোরিন গ্যাস উৎপন্ন হয়। সত্যি সত্যি 4টা ফ্লোরিন বেরিয়ে গিয়েছে। এত কিছু ব্যাখ্যার পরেও এ কথাটা পরবর্তীকালে প্রুভড হয়। এই এক ইলেকট্রনের ধারণা বা কনসেপ্ট কয়েকটি মাত্র অণুর ক্ষেত্রে কার্যকরী হলেও অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু এই নিয়ম কার্যকরী হয় না বা খাটে না। তাহলে আমরা দুটো ধারণায় নিয়ে এলাম। তাহলে আমরা যে অষ্টকের ব্যতিক্রমের ব্যাখ্যা করেছিলাম, তার মধ্যে এই যে PCl5 SF6 এদের ব্যাখ্যাগুলো কিন্তু দুটো থিওরি দিয়ে হলো। একটা হলো সিজুইক দিয়ে, আর একটা হলো সুগডেনের দিয়ে। এবার আমরা যাব অষ্টকের সংকোচনের ব্যাখ্যা। এটা আগেরটা গেল প্রসারণ, এখন হবে সংকোচনের। বিজ্ঞানীরা দেখলেন অষ্টকের প্রসারণের ব্যাখ্যা পাওয়া গেল, কিন্তু সংকোচনের ব্যাখ্যা কি? যারা কম তারা কিভাবে বাড়িয়ে অষ্টক পূর্ণ করবে? এ ব্যাপারে স্পষ্ট ধারণা পরবর্তীকালে পাওয়া গেল। অষ্টকের সংকোচনের ব্যাখ্যা করতে গিয়ে ভিন্ন ভিন্ন মলিকুল ভিন্ন ভিন্ন পন্থা বা রুট অবলম্বন করলেন। কোন কোন মৌল অর্থাৎ অণু ভাবল যে আমরা অষ্টক পূর্ণ করব, তার জন্য তারা কি করলো? কেউ করলো ডাইমার বা দুটো মলিকুল মিলে জুড়ে গিয়ে একটি মলিকুল হলো ডাইমার গঠন, কখনো হলো পলিমার গঠন, কখনো হলো
ডেটিভ পাই বন্ড, কখনো হলো পিপাই পিপাই বন্ড কিংবা পিপাই ডিপাই বন্ড। এই যে নামগুলো শুনলে তোমরা, এটা নিয়ে আমরা পরের ভিডিওতে আসব। তাহলে এগুলো নিয়ে আলোচনা করা হলো যে কিভাবে এগুলো নতুন করে ব্যাখ্যা করা যায়। তাই আমি দুই একটা এক্সাম্পল নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো প্রথমে আমরা যাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটি কি করে অষ্টক পূর্ণ লাভ করে? না, আমরা আগের দিন দেখেছি অ্যালুমিনিয়াম কিন্তু ষষ্ঠক অবস্থায় থাকে। চাইলে আমরা এটাকে এপাশেও দিতে পারি। আমরা আরো একটি অ্যালুমিনিয়াম নিচ্ছি, তো এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দুটি মলিকুল নিচ্ছি। কেন নিচ্ছি? আমরা আগে প্রিভিয়াস ভিডিওতে দেখেছি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অষ্টক পূর্ণ করতে পারেনি, সংকোচন হয়েছে ষষ্ঠক। এদের প্রত্যেকেরই হ্যালোজেন পরমাণু বলে 6টা, আর এখানে 2টো, এই নিয়ে 8টা করে ইলেকট্রন রয়েছে। আমি এগুলো দেখাচ্ছি না, আমার লাগবে মূলত ওই পাশের পোর্শনগুলো। এখানে আমরা নিচ্ছি 6টা ব্যাস। এই অ্যালুমিনিয়াম কিন্তু 6, এই অ্যালুমিনিয়াম কিন্তু 6, কিন্তু অষ্টক পূর্ণ করবে কিভাবে দেখে নাও। এক জোড়া ইলেকট্রন অ্যালুমিনিয়ামের খালি অরবিটালে দেবে, ওই অ্যালুমিনিয়ামের অ্যাক্টিভ ক্লোরিনের এক জোড়া ইলেকট্রন এর খালি অরবিটালে দেবে, কিন্তু ব্যবহার করবে দুজনে সমানভাবে। তাহলে দাঁড়ালো Al, দাঁড়ালো Al, এবার অসমযোজী বন্ধনটা কোনটা? আর 2 জোড়া এগুলো আছে, সব ইলেকট্রনই রয়েছে। তাহলে এই যে হলো অসমযোজী বন্ধন তৈরি করলো, অষ্টক পূর্ণ লাভ করলো কি করে? অ্যালুমিনিয়ামের 6, 3টে সিগমা বন্ডের জন্য, মানে সিঙ্গেল বন্ডের জন্য 3 দুগুণে 6, আর এইখান থেকে এক জোড়া সমানভাবে ইউজ করছে দুজনে, তাই 2 নিয়ে হলো 8, অষ্টক পূর্তি লাভ করলো, হয়ে গেল অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড কোনো দিনই এই অবস্থায় থাকে না, সবসময় থাকে Al2Cl6 ডাইমার রূপে অবস্থান করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এ তো গেল AlCl3 কি করে অষ্টক পূর্তি লাভ করলো। এবার আমরা যাব নেক্সট এক্সাম্পল। আশা করছি তোমাদের বুঝতে খুব একটা সমস্যা হচ্ছে না। এবার আমরা যাচ্ছি বোরন ট্রাইফ্লোরাইড, আরেকটি মৌল। আমরা আগের দিন করেছি, অর্থাৎ এখানে প্রত্যেকটা ফ্লোরিন অষ্টক লাভ করলেও বোরন কিন্তু ষষ্ঠক অবস্থাতেই ছিল। কিন্তু বোরন অষ্টক পূর্ণ করে কিভাবে করে দেখাচ্ছি আমি। এবার দেখো, বোরন দিল ফ্লোরিন, সবসময় এই ফ্লোরিন দেবে এমন কোনো কথা নেই। এই ফ্লোরিনও দিতে পারে, এই ফ্লোরিনও দিতে পারে, যে কেউ দিতে পারে। দাঁড়াচ্ছে কি বোরন এটাকেই বলবো ডেটিভ বন্ড বা ডেটিভ পাই বন্ড বলে। এই বন্ড দিয়ে বোরন তার অষ্টক পূর্ণ লাভ করে ফ্লোরিনের কাছ থেকে। তবে এই ফ্লোরিন শুধু নয়, যে কোনো ফ্লোরিন থেকে, তাই এখান থেকেই সৃষ্টি হয় পরবর্তীকালে রেজোনেন্সের ধারণা বা রেজোনেন্সের কনসেপ্ট। এবারে আমরা যাব
আরেকটি এক্সাম্পল। BeCl2। তা বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি হয়? কিংবা চাইলে আমরা আগের মতো এই যে বেরিলিয়াম কত হলো 2 2 4 2 6, এর সঙ্গে আরেকটি বেরিলিয়ামের বন্ড হবে, অর্থাৎ এই স্ট্রাকচারটা এইভাবে কন্টিনিউ চলতে থাকে। একে বলা হয় পলিমেরিক স্ট্রাকচার। পলিমেরিক স্ট্রাকচার বলতে ঠিক এক জোড়া যেমন ভাবে দেয়। তাহলে দেখে নাও যাক, বেরিলিয়ামের আগে ক্লোরিনের সাহায্য নিয়ে ছিল 4, এই ক্লোরিনের কাছ থেকে পেল 2, এই ক্লোরিনের কাছ থেকে পেল 2, এই নিয়ে অষ্টক পূর্তি লাভ করলো। তার মানে এইভাবে চলতে থাকবে বেরিলিয়াম ক্লোরাইড। একে বলবো পলিমেরিক স্ট্রাকচার। তাহলে একটা কথা পরিষ্কার হয়ে গেল, কখনো পলিমার গঠন করছে, কখনো ডাইমার গঠন করছে, কখনো ডেটিভ পাই বন্ড গঠন করছে, কখনো পিপাই পিপাই বা পিপাই ডিপাই বন্ডিং তৈরি করছে। তাহলে যেভাবেই তৈরি করুক না কেন, উদ্দেশ্য একটাই, অষ্টক পূর্তি লাভ করা। এইভাবেই আমরা মলিকুলগুলোর অষ্টকে প্রসারণ আগে ব্যাখ্যা করেছি, এখন সংকোচন। অর্থাৎ মলিকুলগুলো যেভাবেই হোক না কেন তারা তাদের স্থায়িত্ব বজায় রাখার চেষ্টা করে। তাহলে আমরা অষ্টকের সংকোচন এবং প্রসারণের ব্যাখ্যা এ পোর্শনটা করলাম। এবারে আমরা যে পোর্শনটা হলো তাতে যদি কোনো প্রবলেম থাকে তাই আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর কতটা শিখলে এই পোর্শনের উপরে, তাই 2টো MCQ কোশ্চেন আমি দেব। সেই MCQ কোশ্চেন 2টোর অ্যান্সার তোমরা কমেন্টে আমাকে জানাবে। আমি যাচ্ছি সরাসরি কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 1, অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে অষ্টক পূর্ণ লাভ করে ড্যাশ গঠনের মাধ্যমে। অপশান এ পলিমার, অপশান বি ডাইমার, অপশান সি ডেটিভ বন্ড, অপশান ডি নান। নেক্সট কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 2, দ্বিতীয় পর্যায়ের মৌলের সর্বোচ্চ সমযোজ্যতা হল অপশান এ 2, অপশান বি 4, অপশান সি 6, অপশান ডি কোনোটিই নয়। আশা করছি আজকে যে অংশটা শিখলে এখানে কোনো প্রবলেম নেই, আর যদি থেকেই থাকে অবশ্যই আমাকে জানাবে। তোমাদের বলবো এক্সট্রা আরও কিছু এক্সাম্পল করার জন্য অবশ্যই হইতে পাবে কিছু কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।